আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিক্ষাবার্তা.com এর সরাসরি লাইভ অনুষ্ঠান। আজকের বিষয় শিক্ষার্থীর করোনাকালীন শিক্ষা ভাবনা। আজ আমাদের মাঝে অতিথি হিসাবে যারা রয়েছেন, আমি অতিথিদের পরিচয় করিয়ে দিব। তার আগে শিক্ষাবার্তা.com এর প্রধান সম্পাদক জনাব সাইদুজ্জামান স্যারের পক্ষ থেকে আজকে যারা এই লাইভ প্রোগ্রাম দেখবেন বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে সকল দর্শক শ্রোতাদের আমরা আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই শিক্ষাবার্তা.com পত্রিকার পক্ষ থেকে। আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে এখানে উপস্থিত আছে নূরে জান্নাত, দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর। উপস্থিত আছে নুসরাত জাহান তামান্না, দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর। উপস্থিত আছে ঋতু সাহা, দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর। এবং উপস্থিত আছে পর্ণা সাহা, দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর। আজকে অতিথিবৃন্দদের আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে শিক্ষাবার্তা.com পত্রিকার এই সরাসরি লাইভ অনুষ্ঠানে তারা আজকে তাদের কথাগুলো কোভিড-19 করোনা ভাইরাস চলাকালীন সময়ে সারা দেশের মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে এই শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, বাসায় বসেই তারা লেখাপড়ার কাজ করতেছে। তো আজ তারা করোনাকালীন সময়ে তাদের মনের কথাগুলো, তাদের ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো আজকে এই লাইভ প্রোগ্রামে আমরা আলোচনা করব। তো শুরুতে আমি চলে যাচ্ছি নূরে জান্নাত, নূরে জান্নাতের কাছে। যে নূরে জান্নাত, করোনা ভাইরাস চলাকালীন সময়ে তো তুমি যে স্কুলে যেতে পারছো না, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ টিভির মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং অনলাইনে ক্লাস হচ্ছে, সব মিলে করোনাকালীন সময়ে তুমি কি ভাবছো? আমাদের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে তোমার মনের কথাগুলো যদি আমাদের জানাও। আসসালামু আলাইকুম। আজকে শিক্ষাবার্তা.com কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক স্যারকে এবং শিক্ষাবার্তা.com কে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এছাড়াও এই লাইভ অনুষ্ঠানটি যারা দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের সকলকে আন্তরিকভাবে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি নূরে জান্নাত, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর, দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে 2021 শিক্ষাবর্ষের একজন এসএসসি পরীক্ষার্থী। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী যিনি এই করোনা পরিস্থিতির মধ্যেও এবং করোনা প্রতিকূলতার মধ্যেও আমাদের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পরিচালনা করার জন্য জাতীয় সংসদ টেলিভিশনে আমার ঘরে আমার স্কুল পরিচালনা করছেন। এবং আমি আরো ধন্যবাদ জানাই আমাদের ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক অতুল সরকার স্যারকে, যিনি ফরিদপুরের সার্বিক শিক্ষা ব্যবস্থার জন্য ফরিদপুর ভার্চুয়াল স্কুল নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং সেই অনলাইন ক্লাসগুলো ডিশ লাইনের মাধ্যমে আমরা টিভিতেও দেখতে পারি। আমরা শিক্ষার্থীরা প্রতিদিনই সেই অনলাইন ক্লাসগুলো দেখি এবং অনেক উপকৃত হই। আমাদের দেশে যখন করোনা শুরু হয়, মার্চ মাস থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, ফলে আমাদের লেখাপড়ায় কিছুটা অলসতা, কিছুটা মন্থর গতি চলে আসে। কিন্তু যখন থেকে এই অনলাইন ক্লাসগুলো শুরু হয়েছে, তখন আমাদের লেখাপড়ার গতি আবার আগের মতো আমরা ফিরে পেয়েছি, আগ্রহ ফিরে পেয়েছি। শুধু এই অনলাইন ক্লাসগুলো করার মাধ্যমে আমরা শিক্ষকদের প্রশ্ন করতে পারি, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি, শিক্ষকদের দেওয়া বাড়ির কাজগুলো জমা দিতে পারি, সর্বোপরি একটা শিক্ষা কার্যক্রমের মধ্যে সংযুক্ত থাকতে পারি। আমরা যখন বিদ্যালয়ে যেতাম তখন শুধুমাত্র যে বিদ্যালয়ে আমরা পড়ি সেই বিদ্যালয়ের শিক্ষকদের সাথেই শিক্ষকদের ক্লাসগুলোই আমরা দেখতাম, জানতাম। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে এখন প্রতিটি ভালো ভালো বিখ্যাত স্কুলগুলোও তাদের ক্লাসগুলো
ফ্রিভাবে সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করে দিয়েছে। আমরা সকলেই সেই ক্লাসগুলো দেখতে পারি এবং সেই ক্লাসগুলো করতে পারি। আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল সম্মানিত শিক্ষক মণ্ডলীকে, যারা তাদের নিজেদের ক্ষতির কথা না ভেবে আমাদের শিক্ষা কার্যক্রমকে কিভাবে চালিয়ে নেওয়া যায়, কিভাবে ভালো মতো এই ব্যবস্থাটা পরিচালনা করা যায় সেই জন্য চেষ্টা করে যাচ্ছেন। এখন অনেক শিক্ষকরাই একলা একটা ক্লাসে একটি মোবাইল ফোন এবং একটি মোবাইল স্ট্যান্ড দিয়ে ক্লাস করছেন। সামনে কোনো শিক্ষার্থী নেই, তারপরেও তাদেরকে এভাবেই ক্লাস নিতে হচ্ছে। এত প্রতিকূলতার মধ্যে থেকেও তারা নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো নিচ্ছেন। আমরা সকলে আমি সকল বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশের সকল শিক্ষককে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। বর্তমান যুগ তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে এই জ্ঞান ভিত্তিক সমাজে, এই জ্ঞান ভিত্তিক বিশ্বে বসবাস করার জন্য আমাদের সকলেরই তথ্য প্রযুক্তি সম্পর্কে কিছুটা ধারণা থাকা প্রয়োজন। আমি যদি আমার কথা বলি, আমি গত কয়েক মাস আগেও জুম এবং গুগল ক্লাসরুমের ব্যবহার সম্পর্কে জানতাম না, কিন্তু বর্তমানে জুম সহ বিভিন্ন ধরনের শিক্ষাভিত্তিক সফটওয়্যারের ব্যবহার আমি জানি এবং আমার সাথে সাথে অনেক শিক্ষার্থীরাও এর সকল ব্যবহার সম্পর্কে জানতে পেরেছে। আমরা সকলেই জানি তৃতীয় বিশ্বের দেশগুলো তাদের সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের শুধুমাত্র শিক্ষাই নয়, বাণিজ্যিক, সামাজিক সকল কার্যক্রমে পরিচালনা করছে। আমরা তাদের সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা শিক্ষাকে আরো উন্নতির পথে নিয়ে যেতে পারি। আমরা সকলেই জানি প্রযুক্তির একটি ভালো দিক রয়েছে এবং খারাপ দিকও রয়েছে। আমরা সকল শিক্ষার্থী যদি প্রযুক্তির ভালো দিকটাকেই বেশি ব্যবহার করি, তাহলে আমরা ভবিষ্যতে সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ নূরে জান্নাত, অত্যন্ত চমৎকার এবং সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি অনুষ্ঠানের এই পর্বে যেতে চাই নুসরাত জাহান তামান্না। করোনাকালীন যে শিক্ষা ব্যবস্থা, বা তুমি ঘরে আছো, শিক্ষা নিয়ে তুমি 10ম শ্রেণীতে পড়ো, তো তোমার মনের ভাব যদি একটু আমাদের জানাতা। নুসরাত জাহান তামান্না। আসসালামু আলাইকুম সাব এডিটর স্যার এবং শিক্ষাবার্তা.com এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি স্যারকে ধন্যবাদ জানাবো আমাকে এই প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি নুসরাত জাহান তামান্না, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর এর 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। করোনার এই মহামারীতে সারা পৃথিবীটাই স্তব্ধ হয়ে গিয়েছিল, যদিও এখন সব প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলতে শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলা হয়নি। কিন্তু তাই বলে আমাদের পড়াশোনাটা বন্ধ হয়ে নেই। আমরা এখন আধুনিকতার সাথে তাল মিলিয়ে আমরা এখন অনলাইন ক্লাস করছি। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি সংসদ টেলিভিশনে আমাদেরকে একটি প্রোগ্রামের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাস যাতে করতে পারি, প্রোগ্রামটির নাম আমার ঘরে আমার স্কুল। তার সাহায্যে আমরা অনেকটা উন্নতি করতে পারছি। এছাড়াও মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে আমরা ঘরে বসেই আমরা সুস্থভাবে যাতে পড়ালেখাটা চালিয়ে যেতে পারি। এছাড়াও ধন্যবাদ জানাবো আমাদের ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকারকে। তিনি ডিসিএন চ্যানেলে আমাদেরকে ফরিদপুর ভার্চুয়াল ক্লাসে আমাদের ফরিদপুরের চেনা জানা যারা শিক্ষক আছে তাদের থেকে যাতে আমরা পড়া করতে পারি, তাদের পড়াটা যাতে নিতে পারি, তার একটা ব্যবস্থা করে দিয়েছেন। সর্বোপরি আমরা শতভাগ উন্নতি না করতে পারলেও এটা অনেকটাই আমাদের উন্নতি হচ্ছে এর মাধ্যমে। এছাড়াও আমরা শুধু যে পড়তে পারছি তাও নয়, আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে শিখে গেছি, কিভাবে বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতে হয় আমরা অনেকটাই সেটা শিখে গিয়েছি। এছাড়াও আমি সরকারের কাছে অনুরোধ করবো যেন যেখান থেকে এই নেটটা সার্ভ করা হয় তাদের সাথে পরামর্শ করে যাতে এর যে অ্যামাউন্টটা সেটা যাতে একটু কমিয়ে দেওয়া হয়, যাতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলেই যাতে এটা দিয়ে পড়তে পারে। কারণ এখন আমরা যারা বাড়িতে ওয়াইফাই লাইন নিচ্ছি কিংবা এমবি দিয়ে পড়ছি, তাদের দেখা যায় মাস শেষে একটা বড় অ্যামাউন্ট চলে আসে, এটা খুব কস্টলি হয়ে যায়। তাই সরকারের কাছে অনুরোধ করবো যাতে এই বিষয়টা দেখে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
নুসরাত জাহান তামান্না, তোমার সুন্দর কথাগুলো বলার জন্য। এবং তুমি যে কথাগুলো বললা খুবই চমৎকার, যে এই করোনাকালীন সময়ে তোমরা অনলাইন যে ব্যবহার শিখে যাচ্ছ, খুবই একটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের দরকার ছিল যে আমরা যাতে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা যে কাজ করতে পারি। তো ধন্যবাদ তোমাকে। আমি এখন যেতে চাই ঋতু সাহা, তোমার কাছে, যে তুমি করোনাকালীন এই শিক্ষা ব্যবস্থাটা বিষয়ে আমাদের কিছু জানাও, বা তোমার কি মনে হয় কি হলে আরো ভালো হতো। আসসালামু আলাইকুম। আমাকে প্ল্যাটফর্মে বলার সুযোগ করে দেওয়ার জন্য শিক্ষাবার্তা.com এবং সাবিত্র স্যারকে অনেক ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে লাইভ প্রোগ্রামটি দেখছে তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকে, কারণ তাদের উদ্যোগে আমরা বাড়িতে বসে নিরাপদে পড়াশোনা করতে পারছি এবং পড়াশোনা চালিয়ে যেতে পারছি। এবং দ্বিতীয়ত যাকে ধন্যবাদ জানাতে চাই তিনি হলো আমাদের ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার স্যারকে। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফরিদপুর ভার্চুয়াল স্কুলের মতো একটি প্ল্যাটফর্ম খুলে দেওয়ার জন্য, যার মাধ্যমে আমরা ঘরে বসে আমাদের পড়াটা সম্পূর্ণ করতে পারছি। বর্তমানে অনেকেই এইসব মাধ্যমে ক্লাস করে যাচ্ছে, তারা সরাসরি বিদ্যালয়ে উপস্থিত না হয়ে ঘরেতে বসেই নিরাপদে অনলাইন ক্লাসগুলো সম্পন্ন করছে। করোনার জন্য মার্চ মাসের 17 তারিখ থেকে বর্তমান পর্যন্ত সকল বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই সময় এর জন্য আমাদের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে চলে গিয়েছিল। কিন্তু সেই বন্ধ হয়ে যাওয়ার পথেই তখন ঠিক সেই সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তারা পড়াশোনার হালটা দ্বিতীয়বার পুনরায় টেনে ধরে এবং আমাদের পড়াশোনা তারা বন্ধ হতে বা স্থগিত হতে দেয়নি। ফলে আমরা পড়াশোনাটা নিরাপদে ঘরে বসেই চালিয়ে যেতে পারছি। তাদের উদ্যোগেই আমরা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আমাদের ক্লাসগুলো করতে পারছি। যেমন তারা সংসদ টিভির ব্যবস্থা করে দিয়েছে যাতে আমরা পড়াশোনা করতে পারি। সংসদ টিভিতে নিয়মিত একটি রুটিন ওয়াইজ করে সময় ধরে আমরা পড়াশোনা করতে পারছি এবং মাঝে মাঝে আমাদের বিরতি দিয়ে থাকে। এবং সেই সাথে সাথে আমাদের জনাব অতুল সরকারও তার প্ল্যাটফর্ম যেটা ফরিদপুর ভার্চুয়াল স্কুল, সেখানে আমরা নিয়মিত নেটের মাধ্যমে ক্লাসগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েই যায়, আমরা কি আগের মতো সেই আনন্দটা করতে পারছি যেটা আমরা বিদ্যালয়ে করতাম? বিদ্যালয়ে গেলে আমরা বান্ধবীদের সাথে গল্প করতে পারতাম, এখানে আমাদের একটি মানবিক গুণাবলী, আচার, মানে একটা মত বিনিময় হতো সব মিলিয়ে। তার ভালো গুণটা আমি শিখতাম, আমার ভালো গুণটা সে শিখতো। কিন্তু আমাদের অনলাইন ক্লাসের জন্য সেটা কিন্তু পুরোটাই স্থগিত হয়ে গেছে। আমরা সেই মজাটা কিন্তু করতে পারছি না, কিন্তু শুধুমাত্র আমাদের পড়াশোনাটাই আমরা এগিয়ে যেতে পারছি। এছাড়াও বর্তমান যুগ আইসিটির যুগ। বর্তমানে আইসিটির যুগের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের জুম অ্যাপ, ফেসবুক, এসব অ্যাপগুলা এবং বিভিন্ন সফটওয়্যার গুলো শিখতে হতো, আজ নয় কাল। কিন্তু আমাদের যে স্যাররা, সম্মানীয় টিচাররা, যারা বর্তমান পরিস্থিতির চাপে পড়ে এখন এসে তারা জুম অ্যাপ কিংবা অন্যান্য অ্যাপসের ব্যবহার শিখছে। কিন্তু আমরা পরিস্থিতির কারণে আমরা ছোটবেলা থেকে এটা শিখছি, এর ফলে ভবিষ্যতে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হবে না, যে কিভাবে চালাতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, এটা আমরা শিখছি এবং আমরা অনলাইন ক্লাসটা খুব মনোযোগ সহকারে, আগ্রহী সহকারে ক্লাসগুলো করছি। তো সবকিছুর একটি উপকারী এবং অপকারী দিক থাকে, ঠিক আমাদের অনলাইন ক্লাসের অপকারী দিক কিন্তু রয়েছে। অপকারী অর্থাৎ সমস্যার দিকগুলো আমি তুলে ধরতে যাচ্ছি। আমরা অনলাইন ক্লাস যদি একটানা আমরা 45 মিনিট থেকে 50 মিনিটের অধিক সময় পড়ি, একটানা বসে থাকতে গেলে আমাদের ঘাড়ের সমস্যা হয়, মাজার সমস্যা হয়, চোখের সমস্যা হয় এবং কি অনেকের মস্তিষ্কের সমস্যা দেখা দিতে পারে। তারা মানসিক ভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। শারীরিকভাবে তো হয়, বরং মানসিক ভাবেও তাদের ক্ষতিগ্রস্ত দেখা যায়। এছাড়াও রয়েছে যেমন সংসার টেলিভিশনে বিভিন্ন কারেন্ট চলে যাওয়ার সমস্যাগুলো রয়েছে। এছাড়া আমাদের নেট যে খুবই ব্যয়বহুল একটি বস্তু, ব্যয়বহুল একটি জিনিস, সেটা আমাদের সকলেই আমরা জানি, কারণ নেট কিনতে গেলে অনেক অর্থই আমাদের গুনতে হয় এবং আমাদের যারা দরিদ্র যারা আছে, যারা কিনতে পারে না নেট কিংবা স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন যাদের বাড়িতে নেই, তারা হয়তো এই ক্লাসগুলো বাড়িতে বসে করতে পারছে না। তো আমার মতে সবার বাড়িতেই তো মোবাইল ফোন আছে, তাই আমার মতে যদি এই ইন্টারনেটের মূল্যটা যদি আরেকটু কম মাত্রায় আনা হয় তাহলে অনেকেই এই ক্লাসটা করবে এবং স্মার্টফোন থাকার কারণে তারা যদি নেটটা পেয়ে যায় ফলে তারা খুবই সহজেই অনলাইন ক্লাসগুলো অংশগ্রহণ করবে।
এটাই আমার মনে হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ঋতু সাহা, চমৎকার বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি অনুষ্ঠানের এই পর্বে চলে যাব। পর্ণা সাহা, তুমি আমাদের করোনাকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু জানো? আসসালামু আলাইকুম। আমাকে এই প্ল্যাটফর্মে কিছু নিজের কিছু কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য শিক্ষাবার্তা.com কে ও মাননীয় সাবির স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই দেশে বা দেশের বাইরে থেকে যারা এই লাইভ শোটি দেখছেন তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আমি পর্ণা সাহা, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে ও মাননীয় শিক্ষামন্ত্রীকে আমাদের সংসদ টেলিভিশনের একটা পড়ার সাইট তৈরি করে দেওয়ার জন্য। তারা তারা সকাল থেকে বিকাল অবধি তারা আমাদের পড়াশোনার জন্য একটি সংসদ টেলিভিশনে একটি প্রোগ্রাম দেখায়। ফলে আমাদের শিক্ষার যে মন্ত্রপত্র ছিল সেটি একটুখানি দ্রুত হয়েছে। তাছাড়াও আমি আরো ধন্যবাদ জানাতে চাইবো আমাদের ফরিদপুরের ডিসি স্যারকে, জনাব অতুল সরকার স্যারকে। তিনি আমাদের ফরিদপুর ভার্চুয়াল স্কুল খুলে দিয়েছেন। ফলে আমাদের যে শিক্ষার গতিটা ছিল তা আরেকটু বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আমাদের এই করোনা কাল সময় সারা বিশ্বেরই স্কুল বন্ধ হয়ে গেছে, ঠিক সেরকমই আমাদেরও স্কুল বন্ধ হয়ে গেছে। ফলে পুরো বিশ্বেই অনলাইন ক্লাসগুলো সব চালু হয়েছে। আমাদের ফরিদপুরে তেমনি পিছিয়ে নেই। আমাদের ফরিদপুরে প্রত্যেকটি বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু হয়েছে এবং অনলাইন ক্লাসে প্রত্যেকটি শিক্ষার্থী তাদের ক্লাস করছে। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা যেমন বেশিরভাগ শিক্ষার্থী জুম, তারপর গুগল মিটিং এগুলো ব্যবহার করে তারা তাদের অনলাইন ক্লাসগুলো করছে। আমাদের দেশ আস্তে আস্তে আধুনিক দেশের দিকে পা বাড়াচ্ছে। ফলে আমাদের কিন্তু এটা শেখা লাগতো। আমাদের আর আমাদের এটা আয়ত্ত করা লাগতো। ফলে এই করোনা পরিস্থিতি আমাদের সেটা শিখিয়ে দিল যে কিভাবে তোমরা জুম অ্যাপ, গুগল মিটিং এগুলো তোমরা ইউজ করতে পারো, এবং তার সঙ্গে বিস্তারিত ধারণা দিয়ে দিল কিভাবে এটা ইউজ করতে এবং এতে ক্লাস নিতে হয়। আর তাছাড়াও পরিস্থিতি এমনই একটা জিনিস যা মানুষকে তার পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। আর যদি করোনা না আসতো তাহলে হয়তো আমরা এই আইসিটি সম্পর্কে বিস্তারিত জ্ঞানও লাভ করতে পারতাম না। তবে বলা যায় যে এই যে আমরা এই যে অনলাইনে ক্লাসটা করি এর কিন্তু একটি বড় একটা ভাগ আছে ইন্টারনেটে। তো ইন্টারনেটের তো দামটা অবশ্যই হ্রাস করা উচিত। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি আমরা যখন ক্লাস করতে যাই কোনো একটা লাইভ ক্লাসে, তো সেই লাইভ ক্লাসে ইন্টারনেটের গতি বা ইন্টারনেটের যে গতিটা অনেক কম হয়ে যাওয়ার কারণে অনেক সময় সেই লাইনটা কেটে যায় বা আমরা ক্লাসটা করতে পারি না। তা আমার মনে হয় যে ইন্টারনেটের গতিটা একটু বৃদ্ধি করা উচিত যাতে আমরা ঠিকমতো ক্লাসগুলো করতে পারি। তাছাড়া আরেকটা জিনিস বড় ভূমিকা পালন করে সেটা হলো স্মার্টফোন আর হলো মানুষের সচেতনতা। তার পাশাপাশি আমাদের করা উচিত, আমাদের একটা সংঘ করা উচিত যেটা মানুষের গৃহে গিয়ে যাবে। অনেক অঞ্চলের স্টুডেন্টরা আছে যারা এখনো পর্যন্ত ইন্টারনেট কি তা জানে না, এমবি কিভাবে কিনতে হয় তাও জানে না, আর কিভাবে বা জুম অ্যাপে অনলাইনে ক্লাস করতে হয় তা তারা ভাবতেই পারে না যে কিভাবে করতে হয়। তা আমরা কি সংঘ করতে পারি যে সেই সংঘটা সেই সবার বাড়িতে বাড়িতে যে আমাদের গার্জিয়ান যারা সচেতন করবে ও তাদের বোঝাতে পারবে কিভাবে এমবিটা কিনতে হয়, কিভাবে এমবি যথাযথ ব্যবহার করতে হয়, আর কিভাবে ক্লাসগুলো করতে হয়। অনেক গার্জিয়ানের মনে একটা ধারণা আছে যে মোবাইল ও নেট সর্বদা নেতিবাচক কামে লাগে, তো তা কিন্তু নয়। বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে নেট আমাদের অনেক বড় একটা ইতিবাচক কাজে লাগছে। তা হলো শিক্ষা। শিক্ষা ছাড়া মানুষের জীবন পুরোপুরি ফাঁকা। মানুষ শিক্ষার দ্বারাই একটি তার ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে পারে। তাই বলা উচিত যে আমাদের এই অনলাইন ক্লাসে যেমন আমাদের ভালো দিকও আছে তেমনি খারাপ দিকও আছে, কিছু কিছু নেতিবাচক দিকও আছে। তবে আমার মনে হয় নেতিবাচক দিকগুলো রেখে আমাদের ইতিবাচক দিকগুলো আপন করে নিয়ে সেগুলো নিয়েই আমাদের অনলাইন ক্লাসে চালিয়ে যেতে হবে। কারণ করোনা পরিস্থিতির মধ্যে তো আমরা বিদ্যালয়ে যেতে পারবো না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ পর্ণা সাহা, অনেক চমৎকার করে তুমি তোমার কথাগুলো খুব গুছিয়ে গুছিয়ে বললে, খুবই ভালো লাগলো। এবং তুমি যে বিষয়গুলো বললে এগুলো আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই প্রয়োজন। যে এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে,
সকল শিক্ষার্থী ঘরে আছে, মা বাবা ঘরে আছে। তো অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে, তো মা বাবা যদি সহযোগিতা না করে, অভিভাবক যদি সচেতন না হয়, সেক্ষেত্রে সমস্যা। এবং অভিভাবক যদি তোমাদের সহযোগিতা করে তোমাদের ক্লাসটা দেখার ব্যবস্থা করে দেয়, তাহলে খুবই ভালো হয়। তো আমাদের এই অনুষ্ঠানে আরেকজন শিক্ষার্থী দিল আফরোজ শ্রাবণী, সে কলেজ সরকারি রাজেন্দ্র কলেজের একজন স্টুডেন্ট, সে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো শ্রাবণী, তুমি ভালো আছো? শ্রাবণী, আমাকে শুনতে পাও? দিল আফরোজ শ্রাবণী, তুমি আমাকে শুনতে পাও? শ্রাবণী, আচ্ছা, শ্রাবণী হয়তো আমাকে শুনতে পাচ্ছে না। তো আমি আবার একটু যেতে চাই আমাদের নূরে জান্নাতের কাছে। নূরে জান্নাত, আমি তোমার কাছে জানতে চাই যে দীর্ঘদিন তুমি ঘরে আছো, স্কুলে যেতে পারছো না, তো মা বাবাও ঘরে আছে, তো অনলাইন ক্লাস সহ বাসায় আছো, তো তোমার এখন কেমন লাগতেছে? মা বাবা সাথে তুমি মা বাবাকে কি কোনো সহযোগিতা করতেছো বাসায়? মা বাবা তোমার সাথে যে ব্যবহারটা করতেছে লেখাপড়ার বিষয়ে, তারা কি বলে? তারা কি সবসময় তোমাকে পড়তে বলে, নাকি পড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা বা অন্য ধরনের আনন্দ বিনোদন এগুলো কি তোমার সাথে তারা শেয়ার করে? এটা যদি তুমি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানাও প্লিজ। ধন্যবাদ স্যারকে আমাকে এই প্রশ্নটি করার জন্য। আমরা সকলেই জানি করোনা পরিস্থিতির শুরুর সময় থেকেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরাও বিদ্যালয়ে যেতে পারছি না। বিদ্যালয়ে না যাওয়ার কারণে অনেক পড়াশোনায় অনেকটা অলসতা তৈরি হয়ে গিয়েছিল, তবে সেটি কেটে গেছে অনলাইন ক্লাসগুলো করার মাধ্যমে। এছাড়াও আমরা যখন বিদ্যালয়ে যাই তখন বেশিরভাগ সময়টাই বিদ্যালয়ে কাটাতে হয়। আবার বাড়িতে এসে বাড়ির কাজগুলো করাতেই সব সময় চলে যায়। ফলে বাবা মার সাথে একটা ভালো কথা বা কোনো বিষয় নিয়ে কথা বলার সময় থাকে না। ভাই বোনের সাথে আনন্দ করারও কোনো সময় থাকে না। বাবা মার কাছে নিজের মনের কথা বলারও সময় থাকে না। কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘ সময় ধরে আমাদের বিদ্যালয়, স্কুল, কলেজগুলো বন্ধ। তাই আমরা বাসায় থেকে বাবা মার সাথে এবং আমার ভাই বোনদের সাথে অনেক আনন্দময় সময় কাটাতে পারছি। আমি আমি আমার বাবা মা সকল কিছুই আমার সাথে শেয়ার করে, কথা বলে। আমার মায়ের কোনো বিষয় থাকলে সেটা আমার সাথে শেয়ার করে। শেয়ারের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। আর এই শেয়ারিং এর মাধ্যমে আমরা নিজেদের মনের ভাব বা যদি কোনো বিষয় সম্পর্কে আমরা কষ্ট পাই বা রাগ করি, সেটা আমরা প্রকাশ করতে পারি। বাসায় থাকাকালীন আমার বাবা বরিশালে থাকে, তাই সে বেশিরভাগ সময় আমাদের বাসায় থাকে না। আমার মা এবং আমার ভাই থাকে। আমার মাকে যখন বিকালে যখন খাবার বানায়, তখন আমি তাকে একটু সাহায্য করি। এবং সবসময় যে আমাকে পড়তে বলে তা নয়, আমাকে পড়তে বলে, কিন্তু পড়ার বাদেও বিনোদনের জন্য উৎসাহিত করে। এছাড়াও শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই তো যথেষ্ট নয়, তার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো করতেও আমাকে উৎসাহিত করে। আমি আমার ভাইয়ের সাথেও খুবই ভালো সময় কাটিয়েছি। আমার ভাইয়ের সাথে বিভিন্ন ধরনের ঘরোয়া খেলা খেলেছি। এভাবেই ধন্যবাদ সময় কাটিয়েছি। তোমাকে। তো ধন্যবাদ। তোমার যে ভাই আছে, সে কি তোমার থেকে ছোট না বয়সে বড়? ছোট। তার আমার সাথে কি থেকে তুমি ছোট। কখনোই দুষ্টামি মারামারি এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়, নাকি সবসময় ভালো সম্পর্ক থাকে? বাবা মা তোমাদের জন্য কি কোনো কষ্ট পায় কিনা? না, আমার ভাই অত অত ভালো না, মানে দুষ্ট স্বভাবের, তাই ওর সাথে সবসময় আমার ঝগড়া লেগেই থাকে। বাবা মা যখন আমরা ঝগড়া করি, তখন আমার মা এসে এগুলো থামাই দেয়। আচ্ছা আচ্ছা এভাবেই চলছে। আচ্ছা আচ্ছা। তো তোমার ভাই কোন ক্লাসে লেখাপড়া করে? আমার ভাই ক্লাস 7-এ পড়ে। আচ্ছা আচ্ছা। তুমি কি তাকে কোনো হেল্প করো লেখাপড়ার বিষয়ে?
অবশ্যই এই যে কালকে ওর আরেকটা পরীক্ষা আছে, এখন যেহেতু আমাদের ঘরে বসে পরীক্ষা দিতে হচ্ছে, আমাদের বিদ্যালয় থেকেও এই কার্যক্রমটি করা হয়েছিল। এখন ওদের বিদ্যালয় থেকেও এটি করা হচ্ছে, ফলে ওর পরীক্ষার সময় আমি সামনে বসে থাকি এবং একজন শিক্ষকের দায়িত্ব পালন করি। এছাড়াও ও যখন পড়াশোনা করে, পড়াশোনার কোনো কিছু না বুঝলে, আমি যেহেতু ওর থেকে বড়, তাই ওর পড়াশোনার বিষয়টি যদি আমি জানি তাহলে ওকে সেটা জানাই দেওয়ার চেষ্টা করি। ভেরি গুড, খুব সুন্দর। ধন্যবাদ তোমাকে। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে একটু যেতে চাই নুসরাত জাহান তামান্না। তামান্নার কাছে যেতে চাই যে তামান্না, এখন যে তুমি ঘরে আছো, তো অনলাইনে ক্লাস হচ্ছে, সংসদ টিভির মাধ্যমে ক্লাস হচ্ছে, তো এগুলো দেখার জন্য তোমার বাবা মা কি তোমাকে অনুপ্রাণিত করে? তোমাকে মোবাইল দেখার সুযোগ করে দেয়? নেট কিনে দেওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি আছে কিনা, বা পরিবার থেকে তোমাকে মানে কি সহযোগিতা করে, তুমি যদি আমাদের জানাও। ধন্যবাদ স্যারকে আবারও আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমার বাবা মা আমাকে সুযোগ দেয়, আমাকে উৎসাহিত করে যাতে আমি এই অনলাইন ক্লাসগুলো করি। কিন্তু এই যেহেতু আমাদের বাসায় ওয়াইফাই লাইন রয়েছে, এটা বেশি অনেক কস্টলি হয়ে যায়। তো মাঝে মাঝে বলে যে কবে এই পরিস্থিতিটা যাবে, কবে ভালো হবে, কবে ঠিক হবে, এরকম কিছু কথা বলে। তবে আমাকে এই অনলাইন ক্লাস করার জন্য উৎসাহিত করে। আর আমাকে এই অ্যান্ড্রয়েড ফোনও তাদের মানে নিজস্ব দেয়নি, তবে আমি আমার বাবা মার অ্যান্ড্রয়েড ফোনটা দিয়েই এখন এই অনলাইন ক্লাসগুলো করছি। ভেরি গুড, খুব ভালো। তো আমরা এবার একটু দিলাফরোজ শ্রাবণীর কাছে যাব। শ্রাবণী, তুমি কি আমাকে শুনতে পাও? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি স্যার, ভালো আছি আমি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি আমাদের এই লাইভ প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হয়েছো। তো আমি তোমার কাছে যেতে চাই যে তুমি কলেজ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, তো তুমি আমাদের একটু জানো যে করোনাকালীন তোমার যে ভাবনাটা, দীর্ঘদিন যাবত শুধু নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ ছিল, এবং কোনো কোনো দেশে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে। তো আমাদের দেশের পরিস্থিতিতে আমরা এখনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে খোলা হচ্ছে না। তো সব মিলে লেখাপড়া এখন অনলাইন ভিত্তিক হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ টিভি মাধ্যমে ক্লাস পরিচালনার ব্যবস্থা করে দিয়েছেন, এবং বাংলাদেশের ইউনিভার্সিটি, কলেজ, স্কুল লেভেলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তার অবস্থান থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের যাতে ক্ষতিটা কম হয় সেই চেষ্টা করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি একজন স্টুডেন্ট হিসাবে এই করোনাকালীন সময়ে তোমার যে ভাবনা, সেটা যদি আজকের এই লাইভ প্রোগ্রামে আমাদের একটু জানাও। ধন্যবাদ স্যার। প্রথমে যখন স্যার করোনা ভাইরাসের এগুলো বিস্তার শুরু হলো, কলেজ আমাদের বন্ধ হয়ে গেল, স্কুলগুলো বন্ধ হলো, প্রথমে ভেবেছিলাম যে এই 10-15 দিনের ব্যাপার, খুলে যাবে। এখন সেটা খুলতে খুলতে মানে খোলার তো কোনো নামই নেই। সেই মার্চ মাস থেকে শুরু হয়েছে, আর এখন প্রায় বছর শেষ হতে চললো। এখন তার কিছুদিন পর থেকে আবার অনলাইনে ক্লাস শুরু হলো। এখন না আমার ল্যাপটপ আছে কিন্তু ফোন নাই, এখন এমবি লাগবে। এখন একটা ক্লাস করতে এত এমবি লাগে, তো টাকায় কুলাই সারা যায় না। তো তখন কি করলো, আব্বু বাসায় ওয়াইফাই লাইন লাগাইলো। এখন আমাদের বাসায় গ্রামের ভেতরে ওয়াইফাই লাইনের যা অবস্থা, তো থাকার থেকে না থাকাই ভালো। 2 মাস ছিল, কেটে দিলাম। এখন ফোনে তো ক্লাস এমবি কিনে ক্লাস করতে গিয়ে হিমশিম খাচ্ছি। একই অবস্থা সে যে কি, আবার ক্লাস করতে যাবো, জুম অ্যাপে লাইন কেটে যায়, ফোনে শোনা যায় না, স্যাররা কি বলছে আমরা কি বলছে স্যার শুনতে পাই না, স্যার কি বলে আমরা শুনতে পাই না। আবার কখনো স্ক্রিন পুরো কালো হয়ে যাচ্ছে, মানে সমস্ত কিছু একটা জগা খিচুড়ির মতো অবস্থা। মানে ক্লাসটা আমার মানে ঠিক মতো করতেই পারছি না। মানে এটা আমাদের একটা পড়াশোনাটা মানে সচল রাখার জন্য, কিন্তু তাতে খুব বেশি উপকারিতা হচ্ছে না। আর তাছাড়া যে আমাদের হয়তো আমার সামর্থ্য আছে, আমি আমার বাবার ফোন নিয়ে ক্লাসটা করতে পারছি, কিন্তু এমন অনেকে আছে যাদের তো একটা ফোন কেনার সামর্থ্য নাই, অনলাইনে ক্লাস করা তো দূরের কথা, তারা জানেও না যে অনলাইনে ক্লাস হচ্ছে। এই তো 17 তারিখে আমাদের কলেজে বার্ষিক পরীক্ষা শেষ হলো, একাদশ শ্রেণীর। সে পরীক্ষা দিতে গিয়ে
1 ঘন্টার পরীক্ষা, তাতে 50টা করে এমসিকিউ দাগাইতে হবে, কি ঝামেলা। মাঝখানে আবার গেছে লাইন কেটে, আবার লাইন আসে না, 5 7 10 মিনিট 15 মিনিট পর আসে। সে দাগাবো না লাইন ঠিক করব, সে কোন রকমের অবস্থা খারাপ। আবার কারোর কাছে সাহায্য নিব সেরকম মানে ওরকম টেন্ডেন্সি নেই যে পরীক্ষার মতনই দিব। অনেকে আমাদের ক্লাস অনেকে দেখেছি যে পরীক্ষা নিতে গিয়ে অবৈধ পন্থা অবলম্বন করতেছে, তারা গুগল মিট অ্যাপে এই সরাসরি কথা বলছে, সেই সঙ্গে আলোচনা করে পরীক্ষা দিচ্ছে। তো আমি ওরকম কোনো কিছুতে যাই নাই, নিজে যা পড়েছি এতদিন সেই অনুযায়ী পরীক্ষা দিব। যাদের যদি নাম্বার একটু কমও আসে তাহলে কোনো সমস্যা নেই। এই যে রাইট। অনলাইনের এই ক্ষতিকর বিষয়গুলো, যে আমি একে তো ক্লাস করতে পারছি না, কেউ সুযোগ পাচ্ছে না, আবার এই সুযোগ যারা পাচ্ছে তারা সঠিকভাবে তার ব্যবহার করছে না, ব্যবস্থাপনাটা অনলাইন আমরা সঠিকভাবে করতে পারছি না। কিন্তু যদি এটা সরাসরি আমাদের স্কুল কলেজে পরীক্ষা নেওয়া হতো তাহলে কিন্তু শিক্ষার্থীরা এত অনৈতিক পন্থা অবলম্বন করার কোনো সুযোগ পেত না। তাছাড়া হ্যাঁ, এই বলো। ধরনের যে ব্যাপারগুলো আছে, এবং অর্থাৎ এখানে বলতে চাচ্ছি যে শিক্ষার্থীদের মেধাগুলোকে অনলাইনের মাধ্যমে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। আবার সংসদ টিভিতে যে ক্লাসগুলো হচ্ছে সেটা শুধু একপাক্ষিক হচ্ছে, অর্থাৎ শিক্ষক যা বলছেন সেটা শুধু আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের যেখানে সমস্যা হচ্ছে আমরা সেটা বলতে পারছি না। আবার বিভিন্ন স্কুল কলেজে অনলাইন ক্লাসগুলো শুরু হয়েছে, ওই ক্লাসগুলো হচ্ছে ফেসবুক লাইভ নেওয়া হচ্ছে, তো সেখানে শুধু শিক্ষকরাই কথা বলতে পারছেন। আমাদের কোনো সমস্যা হলে আমরা সেই ব্যাপারগুলো শিক্ষকদের জানাতে পারছি না। কমেন্ট বক্সে যদি আমরা লিখতে যাই তাহলে সেটা অনেক সময় শিক্ষক ওই টপিক থেকে চলে যান, বা শিক্ষক কখন দেখবে কি দেখবে না। আবার দেখা যাচ্ছে কমেন্টে প্রশ্ন করার পরেও শিক্ষকরা সবসময় তার উত্তর দিচ্ছে না। ফেসবুক লাইভে যে ক্লাসটা নিলে এই একটা সমস্যা, আমরা শুধু শুনতেই পাচ্ছি, আমরা আসলে সঠিকভাবে জিনিসটাকে অনুধাবন করতে পারছি না। তবে আবার জুম অ্যাপে ক্লাস করতে গেলে সেখানে হয়তো করতে পারছি, শিক্ষকদের প্রশ্ন করতে পারছি, দুই পক্ষের মধ্যে কথা হচ্ছে, কিন্তু আমরা আসলে এতে প্রচুর পরিমাণে এমবি খরচ হয় এবং টাকাও অনেক যায়, এই যে একটা সমস্যা। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ অনলাইন তোমাকে শ্রাবণী। জি স্যার। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি যে তথ্যগুলো দিলা, খুবই চমৎকার তথ্য এবং বাস্তব তথ্য। যে তোমার বাসা যেহেতু গ্রামের ভিতরে, সেখানে তোমার অনলাইন ওয়াইফাই লাইন বা সম্বন্ধে যারা স্টুডেন্ট আছে তাদের একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমরা এটা একটা প্রস্তাব রাখতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকারের কাছে, যে এই নেটের গতিটা যাতে একটু বৃদ্ধি করা হয়, বা এমবি যে মূল্যটা আছে এটা যাতে একটু হ্রাস করা হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা বিশ্ব যেখানে থমকে গেছে, তো আমরা বাংলাদেশে আমরাও থমকে গেছি, সারা বিশ্বের সবকিছুই কিন্তু স্তব্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু এই বন্ধের মধ্যেও কিন্তু যাতে তোমাদের এই ক্ষতিটা কম হয় তার জন্য কিন্তু সংসার টিভির ব্যবস্থা, অনলাইনের ব্যবস্থা, এটা মনে করি একটা চেষ্টা করা হচ্ছে। তো মানে একেবারে কিছু না করার থেকে কিছু করার চেষ্টা করা হচ্ছে। তুমি যেটা বললে যে অনলাইনে যে সংসদ ক্লাস টিভির যে ক্লাসগুলো হচ্ছে সেটা একমুখী, সেটা ঠিকই আছে, কিন্তু সেখানে আমাদের বাংলাদেশের নামি দামি শিক্ষকরা সেখানে সেই পাঠটা উপস্থাপন করতেছে। সেটা যদি তুমি কোনো প্রশ্ন নাও করতে পারো, কিন্তু সেখান থেকে ইচ্ছা করলে তুমি কিছু জানতে পারো, কিছু বুঝতে পারো, বোঝার চেষ্টা করতে পারো। তো আশা করি যে করোনা ভাইরাস খুবই দ্রুত আমাদের দেশ থেকে চলে যাবে, আমরা সেই কামনা করি, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে দ্রুত খুলে দেওয়া হয়, তাহলে আমরা আবার পূর্বের অবস্থায় সবাই ফিরে যেতে পারবো, সেই কামনা আমরা করি। তো আমি এই পর্বে অনুষ্ঠানের এখন একটু যেতে চাই ঋতু সাহা তোমার কাছে, যে করোনা পরিস্থিতিতে অভিভাবকরা অনেক সময় আমরা শুনি যে অভিভাবকরা শিক্ষার্থীদের সাথে এখন শুধু বলতেছে যে স্কুল খোলা না থাকলে লেখাপড়া হয় না, কিন্তু যখন স্কুল খোলা ছিল তখন কিন্তু অনেক স্টুডেন্ট স্কুলে আসতো না, এবং সেই ক্ষেত্রে অভিভাবকদের একটা চিন্তা ছিল যে স্কুলে লেখাপড়া হয় না, ক্লাস হয় না, বাসায় বসে পড়লে অনেক পড়া যায়, পড়ালেখা ভালো হয়, স্কুলে যাওয়ার দরকার নেই। তো এখন তুমি যে বাসায় আছো, তোমার অভিভাবকরা এই বিষয়ে কি বলে, তোমার সাথে কি শেয়ার করে? যদি করে থাকে তাহলে তুমি আমাদের একটু এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে পারো।
ধন্যবাদ স্যারকে উক্ত প্রশ্নটি করে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমান করোনা পরিস্থিতির জন্য আমাদের দেশে সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছুই বন্ধ। এর মধ্যে আমাদের পড়াশোনা করাটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে, কিন্তু অনলাইন ক্লাসের জন্য আমাদের পড়াশোনাটা কিছুটা হলেও হচ্ছে। আসলে না Right. পাওয়ার থেকে কিছুটা পাওয়াও ভালো, এটাই বোঝানো হয়েছে। এবং আমাদের যে স্কুল বিদ্যালয় যখন খোলা ছিল তখন আমরা অনেক অভিভাবকরা মনে করতো যে এই বিদ্যালয়ে যাওয়া লাগবে না, বাড়ি বসে পড়লে এটা অনেক পড়া হবে, কিংবা অনেক অভিভাবক এটাও মনে করতো যে বিদ্যালয়ে কি পড়ায় তার থেকে কোচিং সেন্টারে বেশি ভালো পড়ায়। তো আমার মতে মনে হয় যে বিদ্যালয় বেশি ভালো পড়ায়, কারণ বিদ্যালয়ে একটা নিজের গুরুত্ব থাকে যে আমাদের এই বিদ্যালয়ের স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তাহলে এটা আমাদের বিদ্যালয়েরও সুনাম, সাথে সাথে সেই শিক্ষার্থীদের সুনাম। তাই তারা ভালো করেই সিলেবাস অনুযায়ী পড়াটা শেষ করার চেষ্টা করে। কিন্তু একটা কোচিং সেন্টার সে কাজটা করবে না। কোচিং সেন্টার করবে যে আমাদের পড়ানোর দরকার তাই আমরা পড়িয়ে যাই, সেই শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করলো কি করলো না সেটা তার ক্যারিয়ার উপর নির্ভর করবে। আমার ক্যারিয়ার কোনো গঠন হবে না, তাই আমাদের টাকা ইনকাম হবে, আমরা সেভাবেই কাজটা করিয়ে যাই। কিন্তু আমাদের এটা বিদ্যালয়, তাদের সুনাম এবং শিক্ষার্থীর সুনাম দুটাই কিন্তু নির্ভর করছে। এবং আমাদের সুনাম মানে আমাদের সেই সাথে আমাদের অভিভাবকদের সুনামও হবে। স্কুলে আমরা পরীক্ষা দিতে পারতাম, স্কুলে আমাদের মূল্যায়নটা, মেধার মূল্যায়নটা যাচাই করা হতো, কিন্তু এই অনলাইন ক্লাসে সেটা হচ্ছে না। আমরা সেটা হয়তো আমাদের ঘরে বসে হচ্ছে, কিন্তু সেটা যে সৎ পথে সবাই করছে তা তো নয়, অনেকে তো অসৎ পথেও করছে। কিন্তু স্কুলে আমরা সৎ পথে করতে, কারণ প্রত্যেকটা টিচাররা একদম সঠিকভাবে তার দায়িত্ব পালন করে আমাদের গার্ড দিত, যাতে কোনো শিক্ষার্থীরা অসৎ পন্থা বেছে নিয়ে কোনো পরীক্ষা হলে না পরীক্ষা দেয়। তাই দেখি সেই দিকটা আমার মনে হয় বাসায় বসে হচ্ছে না। কিন্তু যেই স্কুলে গেলে ভালো পড়া হবে এবং যে বাড়িতে বসে থাকলে স্কুলে গেলে ভালো পড়া হবে না এবং বাড়িতে বসে থাকলে ভালো পড়া হবে, এটা আমার মনে হয় সম্পূর্ণই ভুল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ঋতু সাহা, চমৎকার করে বলার জন্য। আমি একটু পর্ণা সাহার কাছে যেতে চাই। পর্ণা সাহা, তুমি দশম শ্রেণীতে পড়ো, তো তোমার মতো সারা বাংলাদেশে যারা দশম শ্রেণীর স্টুডেন্ট আছে, আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামে যারা কমেন্টস করতেছে তাদের অনেকেই লিখতেছে যে এসএসসি বিষয়ে কিছুটা বলো, এসএসসি পরীক্ষার কথা কিছুটা বলো। তো সেই ক্ষেত্রে দশম শ্রেণীর স্টুডেন্ট তুমি, তো এই করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ আছে, আমাদের তোমাদের যে প্রি টেস্ট পরীক্ষা হয় সেই পরীক্ষাটা হয়নি, বা সামনে তোমাদের নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা হতো, তো সেই পরীক্ষাটা কি হবে বা এসএসসি পরীক্ষাটা কি হবে, তুমি এরকম কি চিন্তা করছো, সেটা যদি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একটু জানাও। ধন্যবাদ মাননীয় সাবিত্রী স্যারকে আমাকে এই প্রশ্নটা করার জন্য, আমাকে আবার আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি তো ঠিক জানি না যে পরীক্ষাটা হবে কি হবে না, কিন্তু সবই তো এখন করোনা পরিস্থিতির উপর। যখন পরিস্থিতি ঠিক হয়ে গেলে পরীক্ষাটা হবে, আর পরিস্থিতিটা যদি খারাপ থাকে তাহলে পরীক্ষাটা হবে না। কারণ স্বাস্থ্য, অবশ্যই স্বাস্থ্য আগে। যে আমার স্বাস্থ্য ঠিক না থাকলো তাহলে আমি পরীক্ষাটা কিভাবে দেবো? তা অবশ্যই স্বাস্থ্য কথাটা আগে ভাবতে হবে। আর তারপর যে পরীক্ষার কথা, প্রিটেস্টের কথা, বর্তমানে গার্জিয়ানরাও অনেক ভাবতেছে যে আমাদের এসএসসি পরীক্ষাটা যেন হয়, না হলে ভালো হবে না, কিংবা এরকম। এখন সবার মাথায় এরকম একটা চিন্তা আসছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের এই পরিস্থিতি ঠিক হলে পরীক্ষাটা নেওয়াটাই ভালো। তাছাড়া আমাদের অনলাইনে ঠিকভাবে যাচাই হয় না, কারণ অনেকে ভুল পন্থা দিয়ে তারা পরীক্ষাটা দিবে। সেক্ষেত্রে আমাদের এসএসসি পরীক্ষা অনলাইনে হয়, সেক্ষেত্রে আমাদের ভাইবা নিতে পারে, কারণ ভাইভাতে তো কেউ আর তাদের ভুল পন্থা দিয়ে পরীক্ষা দিতে পারবে। কারণ যদি মুখোমুখি প্রশ্ন ধরলে মুখোমুখি উত্তর দিবে, সেক্ষেত্রে কেউ ভুল পন্থা দিতে পারবে না। অনেকেই ভাবছে যে পরীক্ষা হবে কি হবে না, তা হলে ভালো হয়, না হলে ভালো হয়, এটা ভাবাটা স্বাভাবিক। আমারও মনে আছে যে এই পরীক্ষাটা হলে ভালো হতো, কিংবা হবে কি হবে না একটা ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে এত ভেবে কাজ নেই, আমাদের নিজেদের পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যেতে পারলেই হলো। নিজের পড়াশোনাটা যদি ঠিকভাবে চালিয়ে যেতে পারি তাহলে পরীক্ষাটা হলো কি না হলো তা নিয়ে অসুবিধা নেই। আমার মূল তো সার্টিফিকেট না, আমার তো মূল যে আমি কতটুকু শিখছি, আমি জীবন থেকে আমি যে পড়াশোনা করছি, এটা আমার মূল সার্টিফিকেটের জন্য। মূল হলো যে আমি এই বইগুলো থেকে আসলে কি শিখতে পারছি, কি নিজের মধ্যে আয়ত্ত করতে পারছি। আর তাছাড়া আমাদের যে এইচএসসি রেজাল্টটা দিল, সেটা
জেএসসি আর পিএসসি মিলিয়ে এইচএসসি রেজাল্টটা দিয়েছিল। সেক্ষেত্রে অনেকেই আবার যারা পিএসসি তে ভালো রেজাল্ট করেছে কিন্তু জেএসসি তে হয়তো তারা অতটা ভালো রেজাল্ট করেনি, মানে এসএসসি আর জেএসসি, সরি, এসএসসি আর জেএসসি মিলে নিচ্ছে, এখন তারা জেএসসি তে ভালো রেজাল্ট করেছে কিন্তু এসএসসি তে অতটা ভালো রেজাল্ট করতে পারেনি, কিন্তু সে একজন ভালো স্টুডেন্ট, সে এইচএসসি তে খুব ভালো পড়াশোনা করেছে, সে খুব ভালো রেজাল্ট করতে পারতো, কিন্তু সে কিন্তু রেজাল্টটা করতে পারলো না, কারণ তার এসএসসি আর জেএসসি দুইটা মিলে গড় করে করা হলো। সেক্ষেত্রে সে একটু পিছিয়ে গেল, তখন তার গার্জিয়ান অবশ্যই মনটা খারাপ হয়ে গেল যে আমার মেয়েটা এবার ভালো করে পড়েছিল কিন্তু সে পরীক্ষাটা শুধুমাত্র হলো না দেখে সে একটু পিছিয়ে গেল। এরকম এখন যার ভাগ্যে যেটা থাকে, নিজের পড়াশোনা নিজেকেই চালিয়ে যেতে হবে, কারণ আমি নিজে কতটুকু শিখলাম এটাই মূল। আমি যদি ঠিকভাবে শিখতে পারি তাহলে সার্টিফিকেট তো পরের কথা। তারপর এখন যেহেতু সমাজে সার্টিফিকেটকে বেশি মূল্য দেওয়া হয়, তাই সবাই ভাবে যে আমাকে জিপিএ 5 পেতে হবে, সবাই জিপিএ 5 এর পিছনে দৌড়ে থাকে, যে আমার একটা প্রতিযোগিতা হয়ে গেছে যে কে বেশি ভালো পড়াশোনা করে, কে জিপিএ 5 পাবে, কে গোল্ডেন পাবে, কে বৃষ্টি পাবে, সেই অনুযায়ী সবাই আজকাল পড়াশোনা করছে। তা আমি ঘরে বসে যথাসাধ্য পড়ার চেষ্টা করছি যাতে আমিও এসএসসি তে ভালো রেজাল্ট করতে পারি, আর বাকিটা করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। ধন্যবাদ। ধন্যবাদ পর্ণা সাহা, চমৎকার করে তোমার এই উপস্থাপন করার জন্য। এবং তুমি যে বিষয়টা বললে যে পরীক্ষা হবে কি হবে না সেটা বিষয় না, বিষয় হলো যে আমি যে ক্লাসে পড়ি, আমার যে সিলেবাস আছে সেইটা থেকে আমি কতটুকু শিখতে পারতেছি, ঠিক না? এবং সার্টিফিকেট নির্ভরতা আমাদের না থাকারই কথা, কারণ যে আমাকে দরকার কি আমার জানা, আমার শেখা, সেইটা থেকে আমরা যাতে দূরে সরে না যাই। আর এই করোনা পরিস্থিতি যে এই সময় আসবে এটা তো আমরা কেউ জানি না, ঠিক না? তো এটা আমাদের ভাগ্যের উপরে যে করোনা এই সময় আসছে। তো আমরা আমাদের লেখাপড়া চালিয়ে যাব, পরীক্ষা হলেও ভালো, না হলে আমাদের সরকার যে সিদ্ধান্ত নিবে সেটা তোমাদের মঙ্গলের জন্যই একটা সিদ্ধান্ত অবশ্যই নিবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের লেখাপড়া চালিয়ে যাব। তো আমি এখন নূরে জান্নাত তোমার কাছে একটু যেতে চাই যে স্কুল বন্ধ আছে, তো আমরা এই বন্ধ থাকাকালীন সময় বা খুলে দিলে তুমি কি মনে করো একজন স্টুডেন্ট হিসাবে স্কুল কি এখন খুলে দেওয়া উচিত, বা অভিভাবক কি বলে, তোমার আব্বা আম্মু কি বলে যে স্কুল খোলা উচিত বা খোলার দরকার নেই, এরকম কি বিষয় তুমি বাবা মার সাথে শেয়ার করো, বা তুমি কি বলতে চাও যে স্কুল কি খোলা উচিত নাকি আরো একটু দেখার দরকার? আমাদের সরকার, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কথা চিন্তা করেই কিন্তু স্কুল বারবার এই বন্ধটা বাড়াচ্ছে। তো এই বিষয়ে তুমি কি কিছু বলতে চাও? ধন্যবাদ স্যারকে আমাকে এই প্রশ্নটি করার জন্য, আমাকে আবারও বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা সকলেই জানি বিদ্যালয় অনেকদিন ধরেই বন্ধ রয়েছে, ফলে আমাদের শুধু না, আমাদের পরিবারের সকলেই এই নিয়ে এক ধরনের টেনশন কাজ করছে যে বিদ্যালয় কখন খুলবে, বিদ্যালয় কবে খুলবে। সবাই মনে করে বিদ্যালয় খুললে এবং বিদ্যালয়ে পড়াটাই শ্রেষ্ঠ পড়া, এবং আমিও তাই মনে করি। কিন্তু বর্তমানে সবার আগে স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে বিদ্যালয়ে গিয়ে তো পড়াশোনা করা যাবে না, এবং নিজের পরিবারের সদস্যকেও তো সুস্থ থাকতে হবে, নিজের পরিবারের সদস্যকেও সুস্থ রাখতে হবে। এখন যদি আমাদের বিদ্যালয় খুলে দেওয়া হয়, আমরা যদি বিদ্যালয়ে যাই, তখন আমরা যদি আল্লাহ না করুক যদি কেউ আক্রান্ত হয়ে যায়, ফলে আমরা বাসায় এসে শুধু আমি না, আমাদের পরিবারের সদস্যকে আক্রান্ত করতে পারি। ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা সকল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন। তারা সবসময় আমাদের কল্যাণটাই ভাবেন যাতে আমাদের ভালো হয়। আমরা পড়ালেখা করতে পারবো যদি স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে। সময় তো আর চলে যাচ্ছে না, আমরা বাসায় থেকেও পড়াশোনা করতে পারছি, আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ফলে আমরা বাসায় থেকেই সুস্থভাবে এবং করোনা মুক্ত হয়েই পড়াশোনা করতে পারছি, পরিবারের সবাইকে ভালো রাখতে পারছি। আমি মনে করি এখনো তো করোনা পরিস্থিতি সেভাবে আমাদের দেশ থেকে চলে যায়নি। আমাদের দেশে এখনো প্রতিনিয়তই মানুষ মারা যাচ্ছে, অনেকে আক্রান্তও হচ্ছে, কিন্তু পূর্বের তুলনায় কমে গিয়েছে। আমি যদি আমার বাবা মায়ের কথা বলি, প্রথম দিকে আমার বাবা মা অনেক বারণ করতো, স্কুল বন্ধ করে দিয়েছে, ভালো হয়েছে, এখন তো এমনি করোনা পরিস্থিতি, স্কুলে যাওয়া তো উচিত না। কিন্তু বর্তমানে আমার মা মনে করে যে বিদ্যালয়টা খুলে দিলেই হয়তো ভালো হয়,
কারণ আমরা আমরা যারা শিক্ষার্থীরা বাসায় বসে রয়েছি তারা অনেকেই হয়তো পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছুর প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে, Right. মোবাইল ফোন ইন্টারনেটের অপব্যবহার করছে। ফলে এই নিয়ে বাবা মারা অনেক দুশ্চিন্তায় আছে, মনে করছে যে বিদ্যালয় খুলে দিলে এই ইন্টারনেটের অপব্যবহারটা কমে যাবে, আমাদের আমাদের সকলেরই ভালো হবে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর করে তোমার এই বক্তব্যটা উপস্থাপন করার জন্য। খুবই চমৎকার এবং সুন্দর কথাগুলো বললে। তো আমি এখন নুসরাত জাহান তামান্না তোমার কাছে যেতে চাই যে দীর্ঘ সময় ঘরে আছো, তো তুমি লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস কোনো বিষয় তোমার কি ভালো লাগে বা বাসায় যেটা করো সেটা কি আমাদের একটু বলবা প্লিজ? ধন্যবাদ স্যারকে আমাকে আবারও কিছু বলতে বলার জন্য। হ্যাঁ, আমি কবিতা বলতে খুব বেশি ভালোবাসি আর এটা প্র্যাকটিস করতে খুব পছন্দ করি। তাই আমি বাসায় এটা অনেক প্র্যাকটিস করি। এছাড়াও আরো কিছু যেমন হামনাত এগুলো করি। এগুলো প্র্যাকটিস করতে খুব ভেরি বেশি গুড, পছন্দ খুবই করি পড়ালেখার খুবই পাশাপাশি। চমৎকার যে পড়ালেখার পাশাপাশি তুমি কবিতা আবৃত্তি করো, হামনাত করো। তো আজকের এই লাইভ প্রোগ্রামে তুমি আমাদের মানে একটু কবিতা আবৃত্তি করে শোনাবে কি? আচ্ছা, জি তাহলে স্যার, শোনাও। অবশ্যই। আবৃত্তি করছি শামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকওয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা। অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে। ধন্যবাদ ধন্যবাদ স্যারকে। তোমাকে নুসরাত জাহান তামান্না, অত্যন্ত সুন্দর এবং চমৎকার করে তোমার এই কবিতা আবৃত্তি করার জন্য। তো আমি এখন একটু ঋতু সাহা এবং পন্না সাহা তোমাদের কাছে যেতে চাই যে তোমরা বাসায় কো কারিকুলার অ্যাক্টিভিটিস লেখাপড়ার পাশাপাশি কি প্র্যাকটিস করো বা কি ভালো লাগে তোমাদের? স্যার, আমাদের তো বাসায় এমনিতে পড়াশোনা করছি, কিন্তু পড়াশোনার পাশাপাশি অনেকটা ফাঁকা সময় যাচ্ছে, যেহেতু বাসায় বসে রয়েছি, ভালো লাগছে না। তা আমরা পাশাপাশি বিভিন্ন ধরনের পেপার ক্রাফট বা বাসার মধ্যে কাগজ কালার পেপার এগুলো পড়ে থাকি, এগুলো দিয়ে কিছু জিনিসপত্র বানাই ঘর সাজানোর জন্য। বাবা মাও অনেক উৎসাহ করে যে বা ভালোই বানাচ্ছি, আরো বানা। আর সাথে সাথে কবিতাটাও করি, কবিতা স্যার করি টুকটাক কবিতা, আর ওইগুলোই এখন বেশি কাগজ দিয়ে বানানো বানাচ্ছো? কি বানাচ্ছো এটা? স্যার অনেক কিছু, যেমন হারমোনিয়াম, তবলা, তারপরে গিটার। তোমাদের হাতের কাছে আছে কি কোনো জিনিস যেটা তুমি তৈরি করছো, দেখানো যাবে কি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামের দর্শকদের? একটু দেখাও তো দেখি। এর ফাঁকে তুমি আমাদের একটু কবিতা আবৃত্তি করে শোনাও। আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে কোন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুগ্ধ প্রাণের পল্ললে
বান ডেকে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন ফুটফুটে আজ বুক পাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। অনেক সুন্দর, অনেক সুন্দর তোমার কবিতা আবৃত্তি। তো ঋতু সাহা, তুমি কি নিয়ে আসছো একটু দেখাও। স্যার এই যে এটা কি দিয়ে তৈরি করেছো? স্যার কাগজ দিয়ে হার্ডবোর্ড দিয়ে। কাগজ দিয়ে এবং হার্ডবোর্ড দিয়ে, মানে পড়ালেখার পাশাপাশি যে সময়টা তোমরা আহ, থাকে সেই সময়ে এই কাজটা করতেছো। খুবই ভালো, খুবই সুন্দর। ধন্যবাদ তোমাদের। অনেক সুন্দর তোমাদের এই সৃষ্টিশীল কাজ। এটা কি, এটা কি দেখাচ্ছ? সেটা অ্যাকুরিয়াম বানিয়েছি। অ্যাকোয়ারিয়াম বানিয়েছো, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, ঋতু এবং পয়না, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি ধন্যবাদ অনুষ্ঠানের স্যার, ধন্যবাদ। শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমি একটু নূরে জান্নাতের কাছে যেতে চাই, যে নূরে জান্নাত, তুমি বাসায় কি ধরনের প্র্যাকটিস করো, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটা একটু আমাদের যদি জানাও। ধন্যবাদ স্যারকে আমাকে আবারও কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বাসায় পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ছবি আঁকা এবং কবিতা আবৃত্তি করতে পছন্দ করি, বাসায় এগুলো প্র্যাকটিসও করি। স্যার, আপনি যদি অনুমতি করেন তাহলে আমি একটা শোনাতে পারি। ওকে ওকে। আবৃত্তি করছি, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। লিখেছেন নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঝখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নারী, বৃদ্ধ, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ নুসরাত জাহান, নূরে জান্নাত। অনেক চমৎকার তোমার এই কবিতা আবৃত্তি। তো আমরা আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। অনেকেই কমেন্টস করতেছে
অনেকে এই লাইভ প্রোগ্রাম অনেক স্টুডেন্টরা করতে চাচ্ছে যে স্যার আবার কবে হবে। তো যারা লাইভে কথা বলতে চাও তারা আমার ফেসবুক আইডি সহ আমাদের শিক্ষাবার্তা.com এর প্রধান সম্পাদক রয়েছেন, তার আইডিতে তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের ছবি, ঠিকানা দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবে। আমরা তোমাদের নিয়ে লাইভ প্রোগ্রাম করব যারা কথা বলতে চাও। অনেকে এই ধরনের মেসেজ দিছে। তো আমরা আশা করি যে আজকের এই লাইভ প্রোগ্রাম আমাদের খুবই ভালো লাগছে। আজকে যারা অতিথি হিসাবে তোমরা এই লাইভ প্রোগ্রামে আসছো, তোমাদের সকলের জন্য শুভকামনা করি, তোমাদের জন্য দোয়া করি। তোমরা অনেক বড় হবে, দেশের জন্য কাজ করবে, এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলবে তোমরাই। আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশ গড়ে তুলবে। সেই লক্ষ্যে আজ মাননীয় প্রধানমন্ত্রী তারই সুযোগ্য কন্যা কাজ করে যাচ্ছে এবং তোমরা একসময় দেশের কর্ণধার হবে, তোমরা দেশের বড় কিছু হবে এবং দেশের জন্য কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করি। তোমরা যারা আজকে লাইভ প্রোগ্রামে অতিথি হয়ে এসেছো সবার জন্য অনেক 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 শুভকামনা করি। এবং যারা আজকের এই লাইভ প্রোগ্রাম আমাদের দর্শক বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা দেখছে, যারা কমেন্টস করেছে, আমাদের স্টুডেন্ট অনেক স্টুডেন্টস কমেন্টস করেছে, তো তাদের জন্য আমরা অনেক অনেক শুভকামনা করি, তাদের জন্য দোয়া করি। তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সবাই সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই বলে শিক্ষাবার্তা.com এর লাইভ প্রোগ্রাম থেকে আমাদের প্রধান সম্পাদক জনাব এইচ.এম. সাইদুজ্জামান স্যারের পক্ষ থেকে সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের